মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানান সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্টও। স্বাধীনতার 53 বছরেও বঞ্চিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার নামমাত্র ভাতাতেই চলছে জীবন, নেই স্মৃতি জাদুঘরও। রূপপুর প্রকল্পে শেখ পরিবার লুটেছে $5 বিলিয়ন। দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল, বেক্সিমকোর ঋণ 50,000 কোটি টাকা। নির্বাচনী ইস্যুতে উপদেষ্টাদের অস্বস্তি, গণ আকাঙ্ক্ষা বিরোধী বললেন তারেক রহমান। 7 বছর পর সমাবেশে আসছেন খালেদা জিয়া। ভুতুরে মামলায় আসামি গণ অভ্যুত্থানের পক্ষে থাকা বহু নিরীহ মানুষ, ফেঁসে যান বিএনপি নেতা ও জড়িত জাতীয় পার্টির আকরাম হোসেন। এবং প্রথম টি-20তে ক্যারিবিয়ানদের 148 রানের টার্গেট দিল টাইগাররা। বিপর্যয় পেরিয়ে সৌম্য শামীমদের ব্যাটে জয়ের আশা। দর্শক সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ সকাল। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন রাষ্ট্রপতি। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতির পর জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। এরপর তারা পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ আলম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। এ সময় নাহিদ বলেন, 71-এ বিজয় আসলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। আর আসিফ বলেন, এবার জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছেন জুলাইয়ের শহীদরা। আর ত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের সুযোগকে অবহেলা না করার আহ্বান জানান মাহফুজ আলম। দর্শক, আমরা আবারও জাতীয় স্মৃতিসৌধে ফিরবো। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদাত নিশাদ এবং দেওয়ান ইমন। আমি শুরুতেই নিশাদের কাছে যেতে চাই। নিশাদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নিশাদ, সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন জাতীয় স্মৃতিসৌধে? কি বলছেন তারা?
জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আমরা এমন একটি দিনে দাঁড়িয়ে আছি যে দিনটা আসলে বাঙালি জাতির জন্য সবচেয়ে গৌরবময় একটি দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জিত স্বাধীনতা, যাকে বলে দানে নয় অর্জন করে নেওয়া স্বাধীনতা, সেই অর্জিত স্বাধীনতার যে মহান বিজয়, সেই বিজয় দিবস আজ। এবং আমরা সেই গুরুত্বপূর্ণ মুহূর্তেই দাঁড়িয়ে আছি এবং সেই শহীদদেরকে, সেই যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি, সেই শহীদদের স্মরণ করতে এখানে কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষের ঢল নেমেছে। আমরা যদি একটু সাধারণ মানুষের ঢল দেখানোর চেষ্টা করি, একেবারে শুরুর দিকে গেট থেকে শুরু করে এখন কিন্তু মানুষ ক্রমশ যেখানে শ্রদ্ধা নিবেদন করছেন, যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের দিকে এগোচ্ছে এবং একে একে কিন্তু শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এইবার যে ভিন্নতায় দুটি গেট করা হয়েছে, যেখান থেকে এক পাশ দিয়ে মানুষ ঢুকছে এবং আরেকটি গেট যে একটি দিয়ে মানুষ বের হচ্ছে, যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয়। সেই বিশৃঙ্খলা এড়াতেই মূলত এবার এই ভিন্ন উদ্যোগটা নেওয়া হয়েছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক এখানে তৎপরতাও আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেক্ষেত্রে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীও তাদের পক্ষ থেকে সজাগ আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং গেটের বাইরে যে দৃশ্যটি, সেটি হচ্ছে র্যাব থেকে শুরু করে পুলিশের টহল টিম রয়েছে, তারা একটু পরপর আসলে প্রত্যেকেই অনেকটি চেক করে যাদেরকে সন্দেহ হচ্ছে চেক করছে। তো এর মাধ্যমে কিন্তু এই বিজয় দিবস উদযাপিত হচ্ছে এবং আমরা দেখছি ক্রমশ একে একে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দল, পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা যেহেতু সাভারের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, যে শিক্ষক পরিষদ থেকে শুরু করে বিভিন্ন হল রয়েছে, সেই হলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে, শ্রদ্ধা জানানো হচ্ছে এবং একে একে শ্রদ্ধা জানিয়ে তারা বেরিয়েছে। এবং সেই ক্ষেত্রে তাদের যে প্রত্যয়, আসলে এই বিজয়ের যে মুহূর্ত, সেই বিজয়ের 24-এর বিজয়ের প্রথম বিজয় দিবস এটি। তো সেই ক্ষেত্রে দুটি বিজয় আসলে দেশের জন্য ছিল এবং একটি মাধ্যমে যেমন স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেখানে মাতৃভূমি উদ্ধার করা সম্ভব হয়েছে, তেমনি আরেকটি যুদ্ধ যেটি 5ই আগস্টের আগ মুহূর্ত, তখন সেই যুদ্ধ ছিল গণতন্ত্রের যুদ্ধ। তো সেই ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যেন গণতন্ত্র নিয়েই আসলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতা হয়েছিল, যে চেতনার জন্য আসলে যে 2 লক্ষ মা বোন তাদের সংগ্রাম হারিয়েছিল, তো সেই যে উদ্দেশ্য ছিল স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন পরাধীনতায় পরিণত না হয়, সেই ক্ষেত্রে আপনারা জানেন যে বিগত 15 বছরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী এক ধরনের যেখানে ভোটাধিকার থেকে শুরু করে বিভিন্ন যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার থেকে সাধারণ মানুষ বঞ্চিত ছিল। তো সেক্ষেত্রে বাংলাদেশে যেন সেই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে যে প্রত্যয়গুলো ব্যক্ত করছেন এখানকার সাধারণ মানুষ। আমরা একটু কয়েকজনের কাছে একটু জানতেও চাইবো যে আসলে এবারের যে বিজয় দিবস, সেই বিজয় দিবসে আসলে ভিন্ন আঙ্গিক কি দেখছেন এবং আপনাদের প্রত্যয় কি থাকবে? হ্যাঁ, নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে যে স্বাধীন করেছি, নতুন এর আগে তো আমাদের স্বাধীনতা ছিলই এবং 16ই ডিসেম্বর আমরা প্রতি বছরই পালন করছি। এবছর একটু নতুন আঙ্গিকে দেখতে পাচ্ছি, দেখে খুব ভালো লাগছে যে আসলেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং ভালো সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি। এখন আগামী দিনগুলো যেন সুন্দর এবং সুষ্ঠু মতো যেন দেশ চলতে পারে, আমরা এই কামনা করি নতুন বাংলাদেশে, এবং আমাদের এই স্বাধীনতাটা যেন সর্বত্র বজায় থাকুক। ধন্যবাদ আপনাকে। আসলে এইভাবেই কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু তাদের যে প্রত্যয়, সেটি কিন্তু দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে তারা বেশি ফলো করছে। অর্থাৎ সেক্ষেত্রে যেন এই আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে বৈষম্যহীন, যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক দেশ, এমনটাই প্রত্যাশা এখানকার শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের। তো যদি এই ছিল সাভার স্মৃতিসৌধ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাত থাকুন আপনি। আমাদের আরেক সহকর্মী সাবরিনা মজুমদার একই জায়গায় আছেন, স্মৃতিসৌধে আছেন, আমি তার সাথে যুক্ত হচ্ছি। সাবরিনা, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সাবরিনা, আপনি জানাবেন যে আসলে এই বিজয় দিবস ঘিরে সাধারণ মানুষের মধ্যে আসলে উৎসব উদ্দীপনা কেমন দেখছেন এবং ঢল কেমন দেখছেন মানুষের?
জ্যোতি, আপনাকেও বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেমনটি জানেন যে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর আসলে মানচিত্রে আজকে হচ্ছে আমাদের দেশের স্থান পাওয়ার দিন, এবং এই দিনে আসলে আমি দেখে মোটেও অবাক হইনি। সেটি হচ্ছে আমরা এখন যে সাংবাদিকরা আমরা ৬টা থেকে আছি, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন, প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতি, তারা সবাই হচ্ছে ফুলের শুভেচ্ছা দিয়ে গেছেন। তবে তখন থেকে আসলে এই যে জনগণের যে বাংলাদেশের যে জনগণ, তারা কিন্তু এখানের মধ্যে আসলে তারা অপেক্ষা করছিলেন যে কখন হচ্ছে তারা স্মৃতিসৌধে আসলে আসবেন, এসে হচ্ছে এই যে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা হচ্ছে দেশের জন্য আসলে যুদ্ধ করেছেন, তাদের জন্য আসলে ফুলের শুভেচ্ছা, ফুলের শ্রদ্ধা দিবেন। এবং আমি এটাই দেখতে পেয়েছি যে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কত কত মানুষ আসলে ভিড় করেছেন, এবং সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে হচ্ছে প্রায় স্কুল থেকে আগত যে শিশুরা বা হচ্ছে ছোট ছোট শিশুরা এবং বড়রাও আছেন, তারাও বলছেন যে এই স্বাধীনতার যে যুদ্ধটা, সেটিকে আসলে যাদের অবদান রয়েছে তাদেরকে আসলে শ্রদ্ধা জানাতে হচ্ছে তারা এখানে এসেছেন। কিন্তু আপনি এমনটিও জানেন যে হচ্ছে আমাদের যদি এই বছর অর্থাৎ 2024-এর প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। এই প্রেক্ষাপটে কিন্তু আসলে প্রতি বছরের ন্যায় আসলে সেরকমটা না, এটা কিন্তু একটু আলাদা। কারণ হচ্ছে আমাদের আরেকবার হচ্ছে স্বাধীন হয়ে এই বিজয় দিবসের যে স্বাদ, সেটি কিন্তু আসলে এখানে তরুণরাও দেখিয়েছেন যে প্রত্যেকের অধিকার যাচাই, প্রত্যেকের অধিকার নিশ্চিত করার জন্য, আর প্রত্যেকের অধিকার উৎসর্গ করার, সেটিও কিন্তু এখানে প্রমাণ পেয়েছে। তো প্রেক্ষাপট ভিন্ন হলেও আসলে বিজয় দিবস কিন্তু আসলে বিজয় দিবস, সেটি আসলে এখানে এখন তো আসলে আপনি কম দেখতে পাচ্ছেন জনতা। আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে আসলে আরো উৎসুক জনতা আসবে, এবং তারা কিন্তু এসে আসলে শ্রদ্ধা জানাচ্ছেন এবং নিজেদের চেতনাকে ধরে রাখার আসলে আপ্রাণ চেষ্টা করবেন। তো এই ছিল সর্বশেষ খবর জাতীয় সাভা স্মৃতিসৌধ থেকে। জ্যোতি, আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ এবং সাবরিনা মজুমদার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন আমার সাথে। স্বাধীনতার 53 বছরেও যথাযথ সম্মান পাননি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার। সরকারি চাকরি কিংবা পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়ে আক্ষেপ করেন এই সূর্য সন্তানের পরিবারের সদস্যরা। নামমাত্র ভাতা নিয়েই অর্থকষ্টে দিন পার করছেন তারা। বীরশ্রেষ্ঠের নামে নেই কোনো স্মৃতি জাদুঘরও, এমনকি তার নামে গ্রামের নামকরণের কথা থাকলেও বাস্তবায়ন হয়নি সেটিও। তবে সম্প্রতি হামিদুরের জন্মভিটায় সরকারি অর্থায়নে 4 তলা বিশিষ্ট আধুনিক বাড়ি নির্মাণ করছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। মেহেদী হাসান সবুজের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ৭১-এ দেশমাতৃকার জন্য জীবন বিলিয়ে দেন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোদ্দ খালিশপুর গ্রামে আক্কাস আলী ও কাইমুন্নেসার ঘরে জন্ম নেন এই বীর সেনা। দারিদ্রতার রোষানলে উচ্চশিক্ষার পথ বন্ধ হলেও জীবন সংগ্রামে পিছিয়ে যাননি তিনি। ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীতে যোগদানের পর ২৫শে মার্চ তিনি যোগ দেন মুক্তিবাহিনীতে। যুদ্ধ চলাকালীন ২৮ অক্টোবর শ্রীমঙ্গল এলাকায় বীরত্বের সাথে লড়াই করে পাক বাহিনীর গুলিতে নিহত হন তিনি। গেল ১৭ বছরে পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্য পরিবর্তন হলেও এই বীরশ্রেষ্ঠের পরিবারে আসেনি কোনো আশার আলো। অভাব অনটনের সাথে লড়াই করেই পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথা শোনারও কেউ নেই অভিযোগ তাদের। বর্তমানে পরিবারের ৩ সদস্য মিলে ৩৫,০০০ টাকা মুক্তিযোদ্ধা ভাতা পেলেও বীরশ্রেষ্ঠ হামিদুরের পরিবারের কেউ পাননি সরকারি চাকরি। গ্রামের নাম খালিশপুর বদলে হামিদনগর করার কথা থাকলেও ৫৩ বছরেও সেই প্রস্তাব অনুমোদন না পাওয়ায় আক্ষেপ জানায় পরিবারটি। আমার যাই হোক, কিন্তু আমার যারা ছোট ছোট ভাই আছে, আমার বোনিরা আছে, তাদের তো চাকরি হওয়ার দরকার। তারা তো শিক্ষিত, উচ্চ শিক্ষিত তারা। তো চিকিৎসা যাতে পায়, এলাকায় ভালো স্বাস্থ্যসম্মত একটা হাসপাতাল নির্মাণ হোক। আর বিশেষ করে এই গ্রাম হামিদনগর, এটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, এখনো তার নামে নামকরণ করা হয়নি। আমরা জোর দাবি জানাচ্ছি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাকে চাকরির বিষয়টা
একটু সুনজরে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। সম্প্রতি হামিদুর রহমানের জন্মভিটায় সরকারি অর্থায়নে 4 তলা বিশিষ্ট একটি আধুনিক বাড়ি নির্মাণ করছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এছাড়াও তার নামে একটি কলেজ ও একটি লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। মহান বিজয় দিবসে লাল সবুজের ঝলমলে আলোকসজ্জায় সেজেছে রাতের ঢাকা। বিজয় দিবসের প্রথম প্রহরে নগরবাসী মাতেন বিজয় আনন্দে। আলোকসজ্জায় শোভিত রাজধানীর সৌন্দর্য দেখতে অনেকেই ঘুরতে বেরিয়েছেন পরিবারের পরিজন নিয়ে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলন সহ নানা আয়োজনে রাতে বিজয় দিবস উদযাপন করেছে রাজধানীবাসী। মনিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাতের নগরী জুড়ে যেন আলোর মেলা, আলোর খেলা। লাল সবুজে ভাসছে পুরো নগরী। মায়াময় চাঁদের আলোয় আলোকসজ্জায় শোভিত নগরীর সৌন্দর্য উপভোগ করতে সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছেন নগরবাসী। বিজয় দিবসে মতিঝিল, সচিবালয়ে, রেলভবন সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর জন্ম হয়েছিল বাংলাদেশ নামক এক স্বাধীন রাষ্ট্রের। দেশের জন্মদিনে একে অপরকে বিজয়ের শুভেচ্ছা জানালেন নগরবাসী। 54তম জন্মদিন নিয়ে কি বলবো, বিজয় দিবস তো সবার কাছেই একটা স্পেশাল একটা দিন। হ্যাঁ, বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। সবার সাথে ঘুরতে বেড়াতে অনেক ভালো লাগছে। সবাইকে শুভেচ্ছা বিনিময়। সব নতুন বাংলাদেশ আমরা সামনে স্বপ্ন দেখতে চাই। সবাইকে শুভেচ্ছা। কখনো এত বিজয় দিবস গেল এরকম ভালো লাগে নাই, এটাই প্রথম। লাল সবুজের পতাকার আদলে আলোকসজ্জায় শোভিত শহরের সৌন্দর্য দেখে অভিভূত নগরবাসী। মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ ও লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয়কে হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান এ প্রজন্মের তরুণদের। অন্য যতবার 16 ডিসেম্বর গিয়েছে, এবার মনে হচ্ছে নিজেকে খুব মুক্ত মনে হচ্ছে। ফ্রিডম অফ স্পিচ বলে একটা কথা আছে, এবার মনে হচ্ছে যে নিজে মুক্তভাবে একটা কথা বলার নিজের অধিকার, এটা নিজের মধ্যে মনে হচ্ছে যে আমি এখন বলতে পারবো, আমাকে কেউ বাধা দিবে না। আমাদের নতুন উদ্যমে আমাদের যে এই বিজয়, এই স্বাধীনতা, সেটাকে আমরা হচ্ছে আমাদের চেতনা হিসেবে ধরে রেখে আমরা আগামী যে বাংলাদেশ, সেটাকে আমরা বিনির্মাণ করতে চাই। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, নিরাপদ ও অসাম্প্রদায়িক। থাকবে বাকস্বাধীনতা, মানবাধিকার। সব বিভেদের রেখা মুছে হবে সাম্যের এক দেশ, এ প্রত্যাশা মানুষের। এই দেশ যেন মুক্তিযুদ্ধের চেতনায়, যেটা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সেই তার চেতনা যেন ফিরিয়ে আসে। 24-71 মিলে আমরা আশা করি যে খুব সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো ইনশাল্লাহ। এদিকে বিজয় দিবস উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তে রাঙা বিজয় আমার শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক কমিটি মোমবাতি প্রজ্বলনের আয়োজন করে। বর্ণিল আলোকসজ্জায় শোভিত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গভীর রাতেও সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে খুলনা, কুষ্টিয়া ও কুমিল্লায় অগণিত মানুষের ঢল নেমেছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নূর ইসলাম রকি, নাহিদ হাসান তিতাস এবং সুমন কবির। আমি শুরুতে চলে যাচ্ছি খুলনাতে আছেন রকি। রকি, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনি জানাবেন মহান বিজয় দিবসে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? খুলনা থেকে প্রথমেই আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাই দর্শকদেরকে। আমরা এই মুহূর্তে আছি খুলনার গল্লামারি যে বদ্ধভূমি বা যে স্মৃতিসৌধ যেটাই বলা হয় সেখানে। আসলে বিজয় দিবসের যে প্রথম প্রহরে কিন্তু খুলনার সাধারণ মানুষ আসলে এই বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসতে শুরু করেছে এবং প্রথম প্রহরে থেকেই কিন্তু খুলনার যারা মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধার পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সংগঠন সহ
যারা আছে তারা কিন্তু সকলেই এই গলনামারীর এই বধ্যভূমিতে বিনম্র শ্রদ্ধা জানাতে এসেছে শহীদদের প্রতি। এবং পাশাপাশি একটু বলে রাখি যে দর্শক, আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি একদম ঠিক বধ্যভূমির সামনে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ভিড়। খুলনার সর্বস্তরের মানুষ কিন্তু এই বধ্যভূমিতে এসেছে শ্রদ্ধা জানাতে, এবং সবার ভিতর কিন্তু একটি আনন্দ উৎসব যে বিজয় দিবস, স্বাধীনতা দিবসের। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষ কিন্তু এখানে এসেছে শ্রদ্ধা জানাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি বেসরকারি খুলনার যেসব কলেজগুলো আছে তারা কিন্তু এখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক শিশু থেকে শুরু করে নারী, সব ধরনের মানুষ কিন্তু বধ্যভূমিতে এসেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা এখানে এসে কথা বলেছি বিভিন্ন সংগঠনের নেতৃত্বের সাথে। এখানে আমরা যেটা জানতে পেরেছি, সকালবেলায় কিন্তু খুলনা যারা মুক্তিযোদ্ধা ছিল, বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসন সহ কিন্তু কেসি, কেডিএ, তারপর ওয়াসা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু ফুলেল শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে ভিড় করা হয়েছে। এবং সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক এবং বিএনপির অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক যে অঙ্গ সংগঠন গুলো আছে সকলেই কিন্তু এখানে এসেছে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। দর্শক, গল্লামারী স্মৃতিসৌধ থেকে খুলনা থেকে এটা ছিল আমার কাছে বিজয় দিবসের সর্বশেষ সংবাদ। রকি, থাকুন আপনি আমাদের সাথে। এবার যাবো আমি কুষ্টিয়ায় আমাদের আরেক সহকর্মী নাহিদ হাসান তিতাস যুক্ত হবেন আমার সাথে। নাহিদ, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কনকনে একেবারে শীতের সকালে মহান বিজয় দিবস ঘিরে কুষ্টিয়ায় কি কি উৎসব আয়োজন রাখা হয়েছে জানাবেন আমাদেরকে। জ্যোতি, বিজয় দিবসের শুভেচ্ছা। আপনি জানেন আজকের এই দিনে 9 মাস যুদ্ধক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্ম হয়। এই দিনটি উপলক্ষে সারা দেশের মতো কুষ্টিয়াতেও কিন্তু নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার কালেক্টরের চত্বরে। এই চত্বরে শহীদ যে স্মৃতি স্তম্ভ রয়েছে সেখানে কিন্তু সকাল 6:39 জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এখানে শ্রদ্ধা নিবেদন করেন এই স্মৃতিস্তম্ভে। এরপরে থেকে কিন্তু এই স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে বিএনপি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং সরকারি বেসরকারি নানা যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এই দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এরপর থেকে কিন্তু সারা দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে। অর্থাৎ সকাল 11টায় কুষ্টিয়ার যে জেলা পরিষদ রয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের এবং যারা শহীদ হয়েছেন শহীদদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও সারা দিন ব্যাপী যে শহীদ যে স্মৃতি স্তম্ভগুলো রয়েছে এবং বদ্ধভূমিগুলো রয়েছে সেখানেও কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। আপনাকে একটু দেখাতে চাই এই যে শহীদ স্মৃতিস্তম্ভ, এখানে কিন্তু সব বয়সী মানুষের এক প্রকার ঢল নেমেছে। তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমার সাথে একজন তরুণ রয়েছে, আমি তার সাথে একটু জানতে চাই আসলে আজকে তো মহান বিজয় দিবস, আপনি কেমন লাগছে এবং এখানে কেন এসেছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আজকে এই বিজয় দিবসে, নতুন বাংলাদেশের বিজয় দিবসে আমাদের যে এত মানুষজন, কুষ্টিয়া শহরের প্রত্যেকটা মানুষজন যে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে শহীদদের স্মরণ করছে, এটা অবশ্যই একজন কুষ্টিয়াবাসী হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে একটা খুবই খুশির একটা জিনিস বলা চলে। যেমনটি শুনছিলেন আসলে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার সর্বস্তরের যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাচ্ছেন। এছাড়াও বিকেলে অর্থাৎ সন্ধ্যার দিকে 5টা, 5:30টার সময় কিন্তু কুষ্টিয়ার এই কালেক্টরের চত্বরে মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এর মধ্য দিয়েই কিন্তু সারা দিনব্যাপী প্রশাসনের আয়োজনে কিন্তু এই বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সর্বশেষ আমি জানিয়ে রাখতে চাই যে আজকের এই দিনে কিন্তু বাঙালি জাতি তার মুক্তির সনদ লাভ করে এবং বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র লাভ করে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে দেশ মুক্ত হয়, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম হয়। এই ছিল কুষ্টিয়া থেকে বিজয় দিবস উপলক্ষে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, নাহিদ, থাকুন আপনি আমাদের সাথে। এবার যাব আমি কুমিল্লাতে আছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সুমন, আপনি জানাবেন কুমিল্লায় মহান বিজয় দিবসে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং সারাদিনের কর্মসূচি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে?
জ্যোতি, আপনাকে জানা রাখি সর্বপ্রথম মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা সকাল সূর্যোদয়ের আগে আমাদের 31টা অবদানের মাধ্যমে আসলে কুমিল্লা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শুভেচ্ছা এবং শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং যারা বুদ্ধিজীবী ছিল, বুদ্ধিজীবীর অনেকে ফ্যামিলি আসছে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান তারাই এসেছেন এবং তারা এখানে এসে আমি দেখছি সাধারণ মানুষ যারা আছেন বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। সেই সাথে আর কেউ জানা রাখি কুমিল্লা সারাদিন ব্যাপী আমরা দেখেছি চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে সারাদিন ব্যাপী বিজয় মেলা সবকিছু মিলিয়ে কুমিল্লা আসলে আজ উৎসবের আমাদের পরিণত হয়েছে। এবং মহান বিজয় দিবসের যে প্রাককাল আমরা দেখেছি সকল সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছে, সুযোগ সমাজ রয়েছে, সকলে এসেছেন এবং সকলে এখানে আমরা দেখেছি তারা শ্রদ্ধা নিবেদন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি কুমিল্লা প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি। আমি এখন দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব। কুমিল্লার যে যারা এখানে রয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন আসলে মহান বিজয় শুভেচ্ছা সকলের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত এবং সেই দিক থেকে কথা বলি। কুমিল্লা আমরা দেখেছি আসলে এই যে মহান বিজয় শুভেচ্ছা আমরা কিভাবে আসলে পালন করছেন এবং কি শুভেচ্ছা কি বানিয়ে যাচ্ছে। আমরা প্রতিবিম্ব থিয়েটার থেকে আসছি, এই উপলক্ষে আমরা বিজয় দিবস পালন করতেছি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর আমরা প্রতিবিম্ব থিয়েটার এবং সংলাপ সাংস্কৃতিক সংগঠন থেকে আমরা প্রতি বছরই বিজয় দিবসে আমরা শুভেচ্ছা ফুলের তোড়া দিয়ে শহীদকে শ্রদ্ধা জানাই। এটার ধারাবাহিকতায় নতুন বাংলাদেশে আমরা নতুন উদ্যমে দেশ গড়ার বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যেটা বলছিলাম আমি এখন একটু কথা বলতে চাই সুযোগ সমাজ প্রতিনিধি এবং সাংবাদিক সাদিক হোসেন মামুন সাথে। আসলে আপনি নতুন বাংলাদেশে আপনার কি স্বপ্ন দেখেন? আমি স্বপ্ন দেখি, খুব সুন্দর স্বপ্ন দেখি যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে লক্ষ লক্ষ মা বোনের এবং লক্ষ লক্ষ শহীদের আত্মদানে আমরা এই পলল ভূমিতে বিজয়ের নিশান উড়াতে পেরেছি এবং 24 সালে আরেকটি নতুন স্বাধীনতার মাধ্যমে। কুমিল্লা থেকে সুমন কবির, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং খুলনা থেকে নূর ইসলাম রকি আমার সাথে যুক্ত ছিলেন। দেখছেন সংবাদ সকাল। পতিত স্বৈরাচার হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতাদের চোরাগোপ্তা মিছিলের দায়ে মামলায় আসামি বিএনপি নেতা। যশোরে এমন মিথ্যা মামলায় স্বৈরাচারের দায় চাপিয়ে আসামি করা হয়েছে স্বৈরাচার বিরোধী নিরীহ মানুষকে। এর সবই করছেন যশোর জাতীয় পার্টি নেতা আকরাম হোসেন। এমন ভুতুড়ে মামলায় শুধু বাণিজ্যিক নয়, রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টাও চলছে। মিথ্যা মামলা বাণিজ্যের ধারাবাহিকের আজ থাকছে 8ম পর্ব। যশোর প্রতিনিধি সালাউদ্দিন সাগরের অনুসন্ধানে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। 18 নভেম্বর যশোর চুকনগরে স্বৈরাচার হাসিনার পক্ষে চোরাগুপ্তা মিছিল করে 10 থেকে 15 জন আওয়ামী নেতাকর্মী। এ ঘটনায় 19 নভেম্বর 60 জনের নাম উল্লেখ করে আর 60 জনকে অজ্ঞাত রেখে মামলা করেছে একরাম নামের স্থানীয় এক জাতীয় পার্টি নেতা। এ মামলায় আসামি বিএনপির শ্রমিক দল নেতা জুয়েল। অথচ স্বৈরাচারের মিছিলের ভিডিও বিশ্লেষণে স্থানীয় শ্রমিক দল নেতা জুয়েলের অস্তিত্ব পাওয়া যায়নি। বিএনপি রাজনীতির সাথে জড়িত, সে তার কারণে সে মামলা খাচ্ছে, মিথ্যা মামলা। আমরা চাচ্ছি আমাদের ভাই যাতে কোনো মামলার ভিতরে না পড়ে, আমরা ভাইয়ের মামলার থেকে অব্যাহতি চাচ্ছি। আওয়ামী লীগ জাতীয় পার্টি এই সমস্ত না, বিএনপির সাথে শ্রমিক দলের সঙ্গে জড়িত, এটা ব্যবসায়িক ছেলে, ভালো ছেলে। এই মিথ্যা মামলায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। অ্যাডভোকেট আকরাম হোসেন উনি জাতীয় পার্টি করতেন, এখন মনে করেন যে এই রামনগর ইউনিয়নে সাধারণ মানুষদের প্রতি মিথ্যা মামলা দিয়ে হয়রানি স্বীকার করাচ্ছেন। ক্যামেরার সামনে কথা বলতে চায়নি মামলাটির বাদী সাক্ষীরাও। আর জুয়েল সহ অধিকাংশ আসামিদের না চেনার ভান ধরেছে বাদী সাক্ষীরা। আমি ঠিক বলতে পারি, শ্রমিক দল আর শ্রমিক লীগ আলাদা, আওয়ামী লীগের আর দল আছে বিএনপির।
সহযোগী সংগঠন, এটা শ্রমিক দল করে, জাতীয়তাবাদী শ্রমিক দল। আরে দেশ টিভি থেকে এটা করতেছে, বুঝছো? সে আসামি হলো কি করে? ওরে তো আমি চিনলামও না ওই ছেলেটারে। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে অ্যাডভোকেট আকরাম হোসেন দীর্ঘদিন স্থানীয় জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত। 5 আগস্টের পর আকরাম হোসেন খোলস পাল্টে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসেবে পরিচয় দিয়ে মামলা বাণিজ্য শুরু করেছেন। অজ্ঞাতনামা আসামি করার নামে এখন বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতাকর্মী সহ অনেকের কাছেই চাঁদা দাবি করছেন বলেও অভিযোগ রয়েছে। এই আকরাম আসলে জাতীয় পার্টি করতে করতে হঠাৎ এখন দেখছি যে বিএনপির সহকারী পিপি হয়ে এই মিথ্যা মামলাগুলোই মানুষকে জড়ায়ে অর্থ বাণিজ্য করার কারণে এগুলো করতেছে। আসলে আপনারা মামলার নথিটি দেখবেন যে যারা আসামি হয়েছে অনেকের কাছ থেকে অর্থ বাণিজ্য করতেছে, এবং যারা এই মামলার সাক্ষী হয়েছে তাদের অনেকের নাম রয়েছে কিন্তু পিতার নাম জানে না। এই মামলাটা আপনারা তদন্ত করে দেখেন, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা। অ্যাডভোকেট আকরাম হোসেনের দায়েরকৃত মামলার সঠিক তদন্ত ও মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে তার শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। রূপপুর সহ বড় বড় সব মেগা প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা হাতিয়েছে শেখ পরিবার। এত সব অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। তার পরিবারের যোগসাজশে গেল 15 বছরে পাচার করা হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে শ্বেতপত্র প্রতিবেদনে। বিস্তারিত ফজলা আদিত্যের রিপোর্টে। রাষ্ট্রের রক্ষক হয়ে গেল 15 বছর ধরে ব্যাপক দুর্নীতি করেছে শেখ পরিবার। গুরুত্বপূর্ণ সব পদেই ছিল তাদের আধিপত্য। অবৈধ সব সিন্ডিকেটের হোতাও ছিলেন তারা। এসব করে জনগণের পকেট থেকে হাতিয়ে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। মূলত মেঘা প্রকল্পের আড়ালেই চলত এসব কারবার। এই নিয়ে সম্প্রতি প্রকাশিত করা হয় শ্বেতপত্র। উঠে আসে দুর্নীতির মহা চালচিত্র। ওই শ্বেতপত্রে আওয়ামী সরকার আমলে টাকা পাচারের চিত্র তুলে ধরা হয়, যেখানে উল্লেখ করা হয় বিগত 15 বছরে পাচার করা অর্থের পরিমাণ প্রায় 28 লাখ কোটি টাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টে রিট করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত যে একটা অ্যালিগেশন ছিল যে 5 বিলিয়ন ইউএসডির এমবেজলমেন্ট হয়েছে, সেই সংক্রান্ত একটি রিট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ দায়ের করেন। সেই রিটে উল্লেখ করা হয় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 60,000 কোটি টাকা লুটপাট করেছে। বিভিন্ন দেশে পাচার করা হয় বিশাল অঙ্কের অর্থ। এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। সো দ্যাট ইজ ওয়াই এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে। এই অভিযোগ আমলে নিয়ে দ্রুত অনুসন্ধানে নামবে দুর্নীতি দমন কমিশন, এমন প্রত্যাশা জনসাধারণের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 7 বছর পর কোনো সমাবেশে প্রকাশ্যে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের মহান বিজয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আয়োজন অলংকৃত করবেন তিনি। বিএনপির প্রেস উইং জানিয়েছে, বিআইসিসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন খালেদা জিয়া। রোববার রাতে গুলশান বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া সবশেষ 2017 সালের 12 নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন।
নির্বাচনী প্রসঙ্গ এলেই উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি ফুটে ওঠে, যা গণ আকাঙ্ক্ষা বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্ব চায়। সাইফুর রিপনের প্রতিবেদনে বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। মনে রাখবেন, বিরাজনীতিকরণ করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে নাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে জাতিকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান বিএনপির নীতি নির্ধারকরা। বলেন, বিরাজনীতিকীকরণের চেষ্টা ও সংস্কার নিয়ে সময় অপচয় গ্রহণযোগ্য নয়। এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব? যদি তা না হয়, তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে। আছে কেউ যারা পদগুণে বুদ্ধিমান, পতাকা গুণে শক্তিমান, কিন্তু যখন পতাকা থাকে না, তখন শুধু যে ডন্ডার উপর পতাকা থাকে ওইটা থাকে আর কি, তাই না? আপনারা সবাই অনেকেই আছেন যারা হয়তো পরামর্শ দিতে পারেন, বুদ্ধি দিতে পারেন। দেখা যায় আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি, কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না, পতাকার শক্তিতেও দিয়েন না। নির্বাচনমুখী হয়ে গেলে আর এই দেশের মানুষের সাথে ষড়যন্ত্র করে কেউ সুবিধা পাবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের যে কোনো ইতিবাচক পরিবর্তনের কৃতিত্বের দাবিদার বিএনপি। সংস্কার বাস্তবায়নে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনও দাবি করেন তিনি। প্রত্যেকটি বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে যারা তারেক রহমানের নেতৃত্ব চায়, তার দেশে ফিরে আসাকেই চায়। আপনাদের আচার আচরণ ব্যবহারের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা পাবেন কি পাবেন না, আমরা পাবো কি পাবো না। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার থাকা না থাকার উপর নির্ভর করছে স্বাধীনতা সার্বভৌমত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন। আগামীতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস শুধু উদযাপনের জন্য নয়, জনগণের প্রতি রাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের দিন হবে, এমন প্রত্যাশার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত আরও শতাধিক মানুষ। নিহতের মধ্যে ২ জন ফিলিস্তিনি সাংবাদিক সহ একজন আল জাজিরার সংবাদকর্মী আছে বলে জানায় গণমাধ্যমটি। গাজায় বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুতরা। এরকম স্কুলগুলোতে রোববার ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় শতাধিক। তার পাশাপাশি নুসাইরাত আশ্রয় কেন্দ্রে কাজ করছিল আল জাজিরার সংবাদকর্মী আল লুহ। আশ্রয় কেন্দ্রে বিমান হামলায় লুহ নিহত হন বলে জানায় গণমাধ্যমটি। এছাড়াও ২ জন ফিলিস্তিনি সাংবাদিক সহ ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের ৫ জন সদস্য ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।